হ্যালো ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অর্ণব একাডেমিয়া। অর্ণব একাডেমির আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণিত এবং রসায়ন বিভাগে অধ্যয়নরত আছেন, তাদের জন্য নন মেজর একটি কোর্স আছে, নন মেজর ফিজিক্স ওয়ান। নন মেজর ফিজিক্স ওয়ানের আমাদের অর্ণব একাডেমিয়া প্ল্যাটফর্ম থেকে পেইড কোর্স চলমান। আমাদের অফার ফিতে ভর্তি চলছে 510 টাকা। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন আমরা করে দিব। আপনারা যারা ভর্তি হতে চান তারা সেন্ড মেসেজ বাটনে অথবা যে আইডি থেকে ক্লাসটা দেখছেন সেখানে মেসেজ করলেই আপনাদের বিস্তারিত তথ্য দেওয়া হবে, ডেমো ক্লাস সহ আরও বিস্তারিত সব কিছু। আপনারা যারা 10 থেকে 12 দিন বা 15 দিন সময় নিয়ে ফিজিক্স ওয়ান কোর্সটাতে পাস করতে চান বা ফার্স্ট ক্লাস নাম্বার পেতে চান, তারা অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আজকে আমরা তরঙ্গ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, অগ্রগামী তরঙ্গের শক্তির রাশিমালা। এই প্রশ্নটার পাশে আপনারা 100% দিয়ে রাখেন, অর্থাৎ 100% মানে প্রশ্নের গুরুত্ব বিবেচনায় আমি এটা 100% দিতে বললাম। এই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। এখন এই প্রশ্নটার পড়ার জন্য আমাদের কিছু বেসিক দরকার হবে। আমাদের যে কোর্সগুলো একদমই এক্সাম ফিটনেস আকারে তৈরি করা হয়েছে, যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন ততটুকুই আপনাদেরকে বলে দেওয়া হবে, বেসিক দেওয়া হবে এবং প্রশ্নটা কীভাবে লিখবেন সম্পূর্ণ প্রেজেন্ট করা হবে। প্রশ্নটা একটু বড় হবে, ধৈর্য সহকারে 20-25 মিনিট অবশ্যই অপেক্ষা করতে হবে আপনাদেরকে যদি ক্লাসটি বুঝতে চান। এবং যারা পেইড কোর্সে আছেন বা যারা ফ্রি ক্লাস দেখছেন, তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসে যান, কারণ আমি যে জিনিসগুলো বলবো সেগুলো অবশ্যই নোট করে নিতে হবে। এখন এই অগ্রগামী তরঙ্গের শক্তি রাশিমালা প্রমাণ করার জন্য আমাদের বেশ কিছু বেসিক সম্পর্কে একটু জেনে নিতে হবে। দেখুন, আমি একটা কাগজ নিই, এখানে আমি কিছু জিনিস বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে সরণ। এই সরণকে কিন্তু এক্স দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এখন এই সরণকে, অর্থাৎ সরণের যদি ডিফারেন্সিয়েশন করা হয়, সরণের কি করব, ডিফারেন্সিয়েশন করাবো। তো ডিফারেন্সিয়েশন অপারেটর কি, ডি বাই ডিটি, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, ডি বাই ডিটি, ডি বাই ডিএক্স। এখন হচ্ছে সরণ আছে, তো এখানে হচ্ছে এক্স আছে। এখন এই যে সরণ যেটা আছে, এই সরণের একবার ডিফারেন্সিয়েশন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বেগ। এই ভিতে হচ্ছে ভেলোসিটি বা বেগ। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বেগ বা ভেলোসিটি। এখন এই যে বেগ যেটা আছে, এই বেগের যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কিন্তু আমরা ত্বরণ পেয়ে যাই। অর্থাৎ এই যে বেগটা আছে না ভি, অর্থাৎ এই যে এই ডিভি বাই ডিটি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ডিফারেন্সিয়াল অপারেটর তো ডি বাই ডিটি, আর এখানে হচ্ছে বেগ আছে ভি, তাহলে এইটাকে করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ত্বরণ। এই ত্বরণকে অনেক সময় এফ দ্বারাও প্রকাশ করা হয়, এ দ্বারাও প্রকাশ করা হয়, এফ ছোট হাতের এফ দ্বারাও কিন্তু প্রকাশ করা হয়। এখানে এই জিনিসগুলো লাগবে। আরও আমরা বেশ কিছু সূত্র ছোটবেলায় শিখছিলাম, ভি ইকুয়াল টু এন ল্যামডা, এরকম একটা সূত্র শিখছিলাম। এখান থেকে এন এর মানটা কিন্তু ফ্রি করা যায়, এন ইকুয়াল টু ভি বাই ল্যামডা, এটা আমরা এইচএসসিতে শিখেছি। তারপরে আরও একটা সূত্র আমাদের লাগতে পারে, সেটি হচ্ছে এম ইকুয়াল টু রো ভি, এম ইকুয়াল টু রো ভি, অর্থাৎ ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন। এমতে হচ্ছে ম্যাস বা ভর, আর রোতে হচ্ছে ঘনত্ব, আর ভিতে হচ্ছে আয়তন। এই সূত্রটা আমাদের লাগতে পারে। আরও আমরা একটা সূত্র শিখেছি, সেটা হচ্ছে বিভব শক্তির সূত্র। বিভব শক্তির সূত্র হচ্ছে ইপি ইকুয়াল টু এম জিএইচ। হ্যাঁ, বিভব শক্তির গতিশক্তির সূত্র ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই সকল সূত্রগুলো কিন্তু আমাদের লাগতে পারে এই প্রমাণটা করার জন্য। এগুলো আপনারা সবাই জানেন, তারপরেও আমি একটু লিখে দিচ্ছি। এখানে ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তো এখানে এর মানে কি, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে কি এই পাওয়ার যেটা থাকবে তার সাথে এক যোগ হবে এবং নিচে এই এন প্লাস ওয়ানটা বসে যাবে। ব্যাপারটা কিন্তু এরকম, অর্থাৎ ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সিস্টেম হচ্ছে এক্স এখানে থাকবে, উপরে যে পাওয়ার থাকবে তার সাথে এক যোগ হবে এবং এই এন প্লাস ওয়ান, অর্থাৎ উপরে যে পাওয়ার ছিল পাওয়ারের সাথে এক যোগ হওয়া পথটা নিচেও কিন্তু বসবে। এই সূত্রগুলো মোটামুটি ছিল, এই সূত্রগুলো দিয়ে আমরা করে ফেলতে পারবো। এছাড়াও ইন্টিগ্রেশনের কিছু সূত্র আছে, ডি বাই ডিএক্স সাইন এক্স, যেরকম ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র আছে, ডি বাই ডিএক্স সাইন এক্সকে করলে হয় কি কজ এক্স। এই একটা সূত্র স্টার দিয়ে লিখে দিচ্ছি, ডি বাই ডিএক্স কজ এক্স, এটাকে করলে হয় হচ্ছে মাইনাস সাইন এক্স। তো এই সকল সূত্রগুলোর কিন্তু ব্যবহার হতে পারে
এই সকল সূত্রগুলো দেখেন সবই আপনাদের কিন্তু পরিচিত। আমার কাজটা হচ্ছে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া। অবশ্যই এই প্রশ্নটা নোট করার আগে এই জিনিসগুলো লিখে রাখতে হবে, নাহলে পরীক্ষার সময় কিন্তু মনে থাকবে না। তো এই পেজটা আমরা বারবার নিব, যখনই সূত্রের প্রয়োগ হবে তখনই। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থী, অগ্রগামী তরঙ্গের শক্তির রাশিমালা। তো এখন শক্তির রাশিমালা নির্ণয় করতে হবে। তো এখন এখানে যে এনার্জিটা দেওয়া আছে, এই যে শক্তি, এই শক্তিটাকে আমরা দুই ভাগে ভাগ করব। এটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তাহলে একবার গতি শক্তির মান বের করব, একবার বিভব শক্তির মান বের করব, নিয়ে দুইটা যোগ করে দিলেই কিন্তু আমরা এই মোট শক্তিটা পেয়ে যাব। এখন এই গতি শক্তি এবং বিভব শক্তি বের করতে গেলে আমাদের এই সরণ বেগ এই মানগুলো প্রয়োজন হবে। তো তার আগে আমরা এই মানগুলো বের করব। তাহলে আমি যখন করব তখন আপনারা বুঝবেন, কিন্তু আপনাদের একটু আমি ধারণা দিয়ে রাখছি আমরা কোন প্রসেসে এগোবো। সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের শক্তির রাশিমালা। তাহলে শক্তি মানে হচ্ছে দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে গতি শক্তি, বিভব শক্তি। তো গতি শক্তির সূত্র আমরা জেনেছি, এই যে হাফ এমভি স্কোয়ার, আর বিভব শক্তির সূত্র হচ্ছে এমজিএইচ। তো এই দুটো সূত্র দিয়ে আমরা বের করব, কিন্তু এই দুটো সূত্র প্রয়োগ করতে গেলেও আবার এই সরণ আর বেগের মানটাও দরকার হবে, তাই আমরা এই মানটাও আগে বের করবো। তাহলে ফার্স্টে এই মানটা বের করবো, তারপরে গতি শক্তি, বিভব শক্তি, তারপরে লাস্টে যোগ করে দেবো। এটা মোটামুটি আমাদের একটা প্রসিডিউর বলা যেতে পারে। এখন আমরা একটু আমাদের মতো করে আসি। আচ্ছা, এখন দেখুন আমি একটু লিখে রেখেছি, মনে করি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y = a sin 2 pi বাই ল্যামডা vt মাইনাস x। অগ্রগামী তরঙ্গের এই সমীকরণটা আমাদের মনে রাখতে হবে, আমরা ইন্টারমিডিয়েটেও পড়েছি, অথবা এই বই যারা বেসিকটা একটু পড়েন, বইয়ের প্রথম 3-4 পেজ যেগুলো পড়েন, যারা যেসব স্টুডেন্ট না তারা কিন্তু জানবেন, আর যারা পড়েন না তাদের জন্য এটা মনে রাখতে হবে। মনে করি অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে এইটা। এখন এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ, হ্যাঁ, এটা একটা সরণ y, ঠিক আছে, y x, এখানে যে কোনো একটা ধরা যায়। আমি এখানে সরণকে x ধরছিলাম, আর এখানে হচ্ছে y দেওয়া রয়েছে। তাহলে এইটাকে যদি একবার ডেরিভেটিভ করা হয়, অর্থাৎ একবার যদি অন্তরীকরণ করা হয়, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বেগ। তাহলে এখানে আমি x ধরেছি, প্রশ্নে কি আছে, y আছে না? তাহলে এখন আমরা করি একবার ডেরিভেটিভস। দেখুন, v = dy/dt। কেন v = dy/dt? এই d/dt হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর, আর y মানে কি, এই যে y, ওই যখন বেসিক করাছিলাম তখন আমি x ধরছিলাম, সমস্যা নেই, এটা যে কোনো কিছু থাকতে পারে। তো এটার মান কি, v না, এটার মান হচ্ছে v। এখন দেখুন এটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি। এখানে v তো থাকলো, আর এখানে d/dt থাকলো, ঠিক আছে, d/dt থাকলো। এখন এই y এর মানটা কি দেওয়া আছে, এই y এর মানটা কিন্তু এখানে এই যে দেওয়া আছে। তাহলে এই y এর মানটা কিন্তু এখান থেকে আমরা দেখে দেখে লিখে দিই, সেটা হচ্ছে a sin, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কয়েকটা কালার ইউজ করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আপনারা সবই কালো পেন দিয়ে লিখবেন। ওকে, এখন এই y এর মানটা আমি এখানে লিখে দিয়েছি। এখন এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে আপনারা সবাই একটু খেয়াল করেন তো। এখানে দেখুন d/dt অর্থাৎ t সাপেক্ষে না, t সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতে হবে। এই আগে যেটা আছে এটা ধ্রুবক টার্ম না, তো ধ্রুবক টার্ম সবসময় স্থির থাকে, বাম সাইডে থাকে। এখন আমি কি বললাম একটু আগে, d/dt sin t মানে কি cos t না, অর্থাৎ d/dx কে যদি সাইনকে যদি করা হয়, অর্থাৎ এই যে সূত্র d/dx sin x মানে কি cos x না। এখন এখানে t আছে প্রশ্নে, তাহলে কি হবে, এখানে cos t হবে না। তো আসছি আমরা সেটাই। তাহলে এখানে হচ্ছে sin 2 pi বাই ল্যামডা vt মাইনাস x। তাহলে এখানে সাইনের জায়গায় কি হবে, cos হবে। তাহলে এখানে আমরা লিখবো a cos 2 pi বাই ল্যামডা vt মাইনাস x, এইটা লিখলাম। এখন খেয়াল করতে হবে শিক্ষার্থী, যে এখানে তো আমার x ছিল, এখানে x হয়েছে, সেই কারণে এখানেও x, কিন্তু এখানে কি সাইনের পরে x আছে? সাইনের পরে তো x নাই, সাইনের পরে একটা এই যে এরকম বড় একটা পদ আছে, এটাকে আমরা মূলত x ধরে নিয়েছি, 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x, অর্থাৎ a sin x মানে কি a cos x। x মানে কতটুকু, এতটুকু। x মানে হচ্ছে এই যে এতটুকু, এই যে এতটুকু, এই এতটুকু। এখন এই যে আমরা করলাম sin x এ করলে cos x, এখন x তো আর x না। যদি আমার এখানে x এরকম সিম্পলি থাকতো তাহলে আমার ঠিক ছিল এতটুকু, কিন্তু যখন এরকম সিম্পল না থাকবে তখন এই ভিতরে আর একবার ডিফারেন্সিয়েট করতে হবে। কার ভিতরে, এই যে সাইনের পরে যে অংশটা আছে এই অংশটা না, এই অংশটাকে। তো এই অংশটা ডিফারেন্সিয়েশন করলে মনে করি এইটা নেই, তাহলে এই অংশটার যদি ডিফারেন্সিয়েশন করি, ঠিক আবারও এই যে 2 পাই বাই ল্যামডা, এটা হচ্ছে ধ্রুবক টার্ম, তারপরে আছে কি ভিটি। তাহলে ভিটি টির সাপেক্ষে যদি করি, আমরা টির সাপেক্ষে করছি না, তাহলে এখানেও টি আছে, টির সাপেক্ষে করলে এটা 1 হয় না, ব্যাপারটা এরকম না। দেখুন তো d/dt ভিটি, হ্যাঁ, তাহলে ভি তো ধ্রুবক টার্ম একই থাকলো, আর এখানেও টি আছে, এখানেও টি আছে, তাহলে এখানে 1 না,
এই যে ডি বাই ডি এক্স, এক্স মানে কি 1 না, এখানেও এক্স থাকলে 1 হয়, এখানেও টি, তার মানে কি 1, আর আগে ধ্রুবক টার্ম ভি আছে, তাহলে ভি একে ভি, তাহলে এখানে হচ্ছে ভি হবে। আমি একটুখানি ডিটেলস বলছি এই প্রশ্নটাই, পরবর্তী অংশে আর এত ডিটেলস বলবো না। আচ্ছা, আবারও টির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছিলাম না, তা এখানে কি আছে, এক্স আছে মাইনাস এক্স, তাহলে ডি বাই ডিটি মাইনাস এক্স আছে। দেখুন এখানে টি আছে, এখানে এক্স আছে, তাহলে কি সাপেক্ষে মিললো না, এখানে টি, এখানেও যদি টি থাকতো তাহলে 1 বসিয়ে দিতাম, যেহেতু এখানে টির সাপেক্ষে এখানে এক্স আছে, তাহলে ভিন্ন থাকলে এখানে অবশ্যই 0 হয়ে যায়, আর মাইনাস 0 প্লাস 0 তো দেখার বিষয় না, তার মানে এক কথায় এইটাকে সরাসরি এখানে মাইনাস দিয়ে 0 দিয়ে দেওয়া যায়, অথবা না দিলেও হয়, কারণ 0 তো আর আমাদের কোনো সমস্যা করবে না, এখানে মাইনাস দিয়ে 0 দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন যেটা করব সেটা হচ্ছে cos 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটাকে আমরা এই পাশে রাখি, cos এটা যা আছে তাই রাখি, হ্যাঁ এই, তাহলে cos 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স এইটুকু রাখলাম, তাহলে বাকি আছে কি a 2 পাই বাই ল্যামডা ভি, তাহলে এই a 2 পাই বাই ল্যামডা একসাথে, এই ভি একসাথে গুণ করে দেব, তাহলে উপরে আছে কি 2 পাই ভি, আর এখানে আছে a, তাহলে 2 পাই এ ভি, আর নিচে আছে কি ল্যামডা, তাহলে এটার লিখবো হচ্ছে এরকম 2 পাই এ ভি বাই ল্যামডা, এই এ, এই 2, এই পাই, এই ভি, 2 পাই ভি এ, 2 পাই ভি এ বাই ল্যামডা। এটা হচ্ছে আমরা বেগের মানটা কিন্তু বার করে ফেললাম, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ত্বরণের মানটা বের করব। একটু আগেই কিন্তু বললাম যে এই যে সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ হয়, আর এই বেগকে একবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়, তাহলে এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে অবশ্যই। ওকে, এখন দেখুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে হচ্ছে ত্বরণকে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে, এফ দ্বারা প্রকাশ করা যেতে পারে, তাহলে এই যে বেগ ভিতে হচ্ছে বেগ ভেলোসিটি, তাহলে এই বেগকে একবার ডিফারেন্সিয়েশন করা আছে, ডিফারেন্সিয়েশন অপারেটর ডি বাই ডিটি, তাহলে এটা ত্বরণ হয়। এই ত্বরণ, এই বেগ আর ত্বরণ কেন বের করছি, কারণ ওই যে গতিশক্তি আর বিভব শক্তি বের করতে হবে, তাই তো গতিশক্তির বিভব শক্তি বের করে মোট গতিশক্তি, মোট শক্তি নির্ণয় করব, তাহলে এখানে ডি বাই ডিটি থেকে গেল, আর এই ভি মান কি বেগ, তাহলে বেগের মানটা তো আমরা পেলাম না একটু আগে, আমার তো মনে হয় পেলাম, এই না, এই তো, এই যে ভির মানটা এইটা না, এইটা হুবহু বসাই দিতে হবে, এইটা আমি এটা প্রশ্ন দেখে দেখে হুবহু বসাই দিচ্ছি, এটা দেখানোর কোনো কিছু নাই। এখন দেখুন এখানে ডি বাই ডিটি, ডিটির সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতে হবে, দেখে কঠিন মনে হলেও কিন্তু এত কঠিন না, ঠিক আছে। এখন দেখুন cos x, ডি বাই ডিটি cos x থাকলে কি হয়, মাইনাস সাইন এক্স হয় না, একটু আগে ওই যে বেসিকের ক্ষেত্রে, বেসিক যেখানে বোঝালাম সেখানে বললাম ডি বাই ডি এক্স cos x মানে কি মাইনাস সাইন এক্স না, হ্যাঁ, তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস সাইন 2 পাই বাই ল্যামডা, আর x মানে হচ্ছে ভিটি মাইনাস এক্স, অর্থাৎ এই cos এর পরে যে অংশটা আছে সেটা পুরোটাকে আমরা x ধরেছি, তাহলে এখানে cos আছে না, তাহলে cos থাকলে মাইনাস হবে, মাইনাস সাইন, এই যে সাইন আর x মানে কি এইটা। এখন কথা হচ্ছে এই যে এই cos এর এই পাশে বাম সাইডে যেটা ছিল সেটা কিন্তু ধ্রুবক টার্ম 2 পাই এ ভি বাই ল্যামডা, এটা ধ্রুবক টার্ম যা আছে তাই বসে গেছে, আর ডি বাই ডিটি cos x মানে হচ্ছে মাইনাস সাইন এক্স, এই মাইনাসটাকে একবার এই পাশে দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখুন এখানে এক্স মানে তো শুধু এক্স না, এক্স মানে তো এই যে এক্স মানে কোনটা 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, ঠিক আগেরটার মতো, এখানে এক্স মানে হচ্ছে এই 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, তো ভিটি মাইনাস এক্স এর সাথে 2 পাই বাই ল্যামডা ধ্রুবক আছে সেটা এখানে রাখলাম, আর টির সাপেক্ষে করছি, তাহলে ডি বাই ডিটি ভিটি একটু আগে দেখালাম, এটা টি 1 হয়ে যায়, তাহলে এখানে হয় হচ্ছে ভি, আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস, আর এক্স কে করলে হয় 0, এর আগে দেখালাম, এখানে 0 বসাইলেও চলে, না বসাইলেও চলে, কেউ যদি এতটুকু রাখতো তাও হয়ে যেত, কোনো সমস্যা নাই। সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এই যে সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এখানে হচ্ছে আমরা এটা রেখে দিলাম, আর এই সাইডে বাকি আছে কি দেখুন, এখানে মাইনাস আছে, মাইনাস এই 2 আর এই 2, 2 2 4, আর এখানে হচ্ছে পাই, এখানে পাই, তাহলে পাই স্কোয়ার, এখানে হচ্ছে ভি, এখানে হচ্ছে ভি, তাহলে ভি স্কোয়ার, এখানে এ, দেখুন এই পদের মধ্যে কোনো এ নেই তাই এ, এখানে ল্যামডা, আর এখানে হচ্ছে ল্যামডা স্কোয়ার, তাহলে এই যে টার্মটা আছে এই টার্মটা এখানে লিখে দিলাম, আর এই অংশ আর এই অংশ ক্যালকুলেশন করে এইটা হলো, এটা হচ্ছে ত্বরণ এফ এর মান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আর একটা পেজ নিয়ে নিই নতুন, আচ্ছা
এখন যেটা করব দেখুন, সময় বাঁচানোর ক্ষেত্রে আমি কিছু জিনিস লিখে রেখেছি। কোনো মাধ্যমে কণা ওয়াই দূরত্ব অতিক্রম করলে একক আয়তনে গতি শক্তি। কোনো মাধ্যমে যদি কোনো কণা ওয়াই দূরত্ব অতিক্রম করে, তাহলে যে কণার ক্ষেত্রে করছে এটা আমরা ধরে নিচ্ছি যদি ওয়াই দূরত্ব অতিক্রম করে, একদম পূর্বের অবস্থা একদম মানে কি ফিক্সড অবস্থায় কি থাকে, জিরো। আর সেটা জিরো থেকে যদি ওয়াই দূরত্ব অতিক্রম করে তাহলে একক আয়তনে গতিশক্তি। দেখুন ভিউয়ার্স, খেয়াল করতে হবে, গতিশক্তি আর সূত্র জানি আমরা, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটাই কিন্তু গতিশক্তির সূত্র, তাই না? এটাই আমরা গতিশক্তির সূত্র জানি। কিন্তু যেহেতু এখানে বলছে কি একক আয়তন, এখানে কি বলছে একক আয়তন, তাই এই একক আয়তন বললে নিচে এই একক ভি দ্বারা ভাগ হবে। হ্যাঁ, মূলত এই ভিটার মান কত, 1 ভাগ ভি, একক আয়তন বললে এটা ভাগ হয়েছে। তাহলে যদি শুধু আমরা লিখতাম গতিশক্তি তাহলে হাফ এম ভি স্কোয়ার, আর একক আয়তনে গতিশক্তি বললে হাফ এম ভি স্কোয়ার বাই ভি। তাহলে ই কে ইজ ইকুয়াল টু হাফ। এখন দেখুন এম ইকুয়াল টু রো ভি, বলছিলাম এই সূত্র লাগবে। তাহলে এম বাই ভি, এই ভিটা সমান সমান এই পাশে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যায়, তাহলে এম বাই ভি ইকুয়াল টু রো। তাহলে এই যে এখানে যে এম বাই ভি পদটা আছে, এই যে এম বাই ভি পদটা আছে এর পরিবর্তে রো বসিয়েছি, আর এই ভি স্কোয়ার করতে ভি স্কোয়ার বসিয়েছি। এখানে ই কে যা আছে তাই, হাফ যা আছে তাই, রো যা আছে তাই। আর এই ভির মানটা কিন্তু আমরা একটু আগে পেলাম, এই যে একদম প্রথম সমীকরণ, একদম প্রথম পেজ থেকে কিন্তু আমরা ভির মানটা পেয়েছি। ভির মান আমাদের বারবার কিন্তু লাগছে এই ভি। এখন এই ভির মানটা পেলেই হবে না, এটাকে আবার স্কোয়ার করতে হবে। ঠিক আছে, তো স্কোয়ার করে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করি তো। আচ্ছা, এখানে হ্যাঁ, এটা হচ্ছে ভির মান। হ্যাঁ, এখন এটাকে একবারে আমরা স্কোয়ার করে দিয়েছি। স্কোয়ার কিভাবে করবো দেখুন তো, এই 2 আছে, তাহলে 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4 পাই স্কোয়ার, এই স্কোয়ার ভি স্কোয়ার, এটা কিন্তু ভি, নিচে হচ্ছে ল্যামডা স্কোয়ার, আর কস 2 পাই বাই ভিটি মাইনাস এক্স, এইটুকুর মান তো এক্স, তাহলে কস আছে, তাহলে কসকে এটাকে স্কোয়ার করলে কি হবে, কস স্কোয়ার 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। তাহলে সেটাই কিন্তু এখানে লিখে দিয়েছি। কেন স্কোয়ার করলাম, কারণ ভির মাথায় স্কোয়ার ছিল। তাহলে একবারে আমরা মানটাও বসিয়ে দিয়েছি এবং সাথে সাথে স্কোয়ারও করে দিয়েছি। আশা করছি এতটুকু আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝাইতে পেরেছি। এখন আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করতে পারি, ক্যালকুলেশন করে একটু ছোটোখাটো করতে পারি মনে হয়, হয়তো বা করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কস 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটাকে আমরা ফিক্সড রাখি, যা আছে তাই রাখি। কস স্কোয়ার 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, আর এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে কাটাকাটি করলে কি হয় 2, তাহলে 2 পাই স্কোয়ার এ স্কোয়ার ভি স্কোয়ার, এর রোডের সাথে গুণ করে দাও বাই ল্যামডা স্কোয়ার, অর্থাৎ এই লাইন আর এই লাইন কিন্তু একই কথা। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা ই কে পেয়ে গেছি গতিশক্তি। এরপর আমাদের কি বের করতে হবে, বিভব শক্তি বের করতে হবে না? আর এই বিভব শক্তি বের করার পরে এই গতিশক্তি আর বিভব শক্তি যোগ করে দিলেই তো হয়ে যাবে, তাই না? তো এখন আমরা লিখি যে একক আয়তনে, একটু বড় হবে, আমি বলছিলাম প্রশ্নটা 10 মার্কের জন্য আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। একক আয়তনে বিভব শক্তি, একক আয়তনে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে ওয়াই। এখন দেখুন ইন্টিগ্রেশন কেন করব একক আয়তনে বিভব শক্তি, এই বিভব শক্তির সূত্র আমরা জানি এমজিএইচ। হ্যাঁ, তো এই সূত্রটায় যদি আমরা ইন্টিগ্রেশন আকারে লিখি তাহলে ব্যাপারটা এরকম হবে, এই ইপি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস এফ ডিওয়াই। ভালো করে বুঝতে হবে বিষয়টা। দেখুন এই এফ ডিওয়াইটা কিভাবে আসলো, এই এফ ডিওয়াইটা আমি একটু নোট দেখাই, এটা আপনাদের সাইড নোট দেওয়ার দরকার নেই। এখানে বিভব শক্তি মানে কি, এখানে এমজিএইচ না, এই বিভব শক্তি মানে হচ্ছে এমজিএইচ। তো এই এমজিএইচটাকে আবার কি লেখা যায়, এই এমজিএইচটাকে এফ লেখা যায় না? এটাই কিন্তু এফ লেখা যায়, কারণ আমরা জানি এফ ইকুয়াল টু এমজি। আর এই এইচ মানে কি, এখানে সরণ না, তো এই এইচ সরণটাকে আমরা ডি ওয়াই দ্বারা প্রকাশ করছি। এইটাও সরণ, এইটাও সরণ, আর এমজি মানে হচ্ছে এফ।
আর এখানে একক আয়তনে বিভব শক্তি, এটা হচ্ছে প্রমাণের সুবিধার্থে আমরা একটা মাইনাস দিয়ে ধরে নিচ্ছি, প্রমাণের সুবিধার্থে মাইনাস ধরে নিচ্ছি। তাহলে mgh যেই কথা, মাইনাস এফ ডিওয়াইও সেই একই কথা, মাইনাস এফ ডিওয়াইও একই কথা। এখন হচ্ছে লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট y কেন? একটা জিনিস মনে রাখতে হবে যে কণাটা প্রথমে ছিল তো ফিক্সড অবস্থায়, প্রথমে একদম স্থির অবস্থায় ছিল, সেই কারণে 0। সেখান থেকে এটা চেঞ্জ করা হচ্ছে, এবার দূরত্বটা কত আসছে, y না, সেই কারণে কিন্তু হচ্ছে আপার লিমিট y। কারণ এর আগেও আমরা লিখছিলাম, দেখুন কোনো মাধ্যমে কণা y দূরত্ব অতিক্রম করলে, y দূরত্বটা অতিক্রম করছে, তার মানে একদম ফিক্সড অবস্থায় ছিল 0, তারপর y দূরত্ব অতিক্রম করছে, এই কারণে এই লিমিটটা আমাদের একটু বসাইতে হবে। তো এই পার্টটা একটু মনে রাখার বিষয় আছে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখানে 0 থেকে y। আর আরেকটা জিনিস এখানে হচ্ছে আচ্ছা, এটাও তো একক আয়তনে, একক আয়তনে বিভব শক্তিটা আমরা কি জানি, একক আয়তনে বললেই কিন্তু ভি দ্বারা ভাগ হয়। হ্যাঁ, একটু আগেই কিন্তু আমি বললাম যে একক আয়তনে বললেই কি হবে, ভি দ্বারা ভাগ হবে। তাহলে এটাও তো একক আয়তনেই বলছে, মানে মূলত সূত্র হওয়ার কথা ছিল ইন্টিগ্রেশন 0 থেকে y মাইনাস এফ ডি ওয়াই, কিন্তু যেহেতু একক আয়তনে বলছে সেহেতু এখানে হচ্ছে ভি দ্বারা ভাগ হবে। ওকে, এখন এই মাইনাসটাকে এই পাশে আমরা বার করে দিই। হ্যাঁ, আর এখানে এফ আছে, তো এফটাকে কি লেখা যায়, এফ সমান সমান কি এম এ না, একটু আগেই তো দেখলাম যে এগুলো কিন্তু একই বিষয়, এফ সমান সমান এম এ লেখা যায়, ঠিক আছে, এফ সমান সমান এম জি লেখা যায়। আবার এই এটাকে কিন্তু এফ দ্বারাও লেখা যায়, একটু আগে বলছিলাম যে ত্বরণকে কিন্তু এফ দ্বারা লেখা যায়। তো এই এফটাকে আমরা এম এম এই বড় হাতের এফটাকে আমরা ছোট হাতের এম এ বা এম এফ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আর এই নিচে ভি আছে সেটা থাকলো, আর এই পাশে ডিওয়াই থাকলো, ঠিক আছে, মানে এই ডিওয়াই গুণ আকারে দেওয়া যায় আর উপরে দেওয়া যায়, একই কথা। তো এখানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে ওয়াই, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এম বাই ভি। হ্যাঁ, এম বাই ভি মানে কি, রো না, একটু আগে এর আগেও দেখেছি এম বাই ভির মান হচ্ছে রো, আর সাথে এফ আছে, এফ থাকলো, আর এখানে হচ্ছে ডিওয়াই। আশা করছি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রায় শেষের দিকে চলে আসছি, এখানে রোটাকে আমরা বাইরে বের করে দিলাম সাইডে, এখানে 0 থেকে ওয়াই, আর হচ্ছে এখানে এফ। তো এফ এর মানটা আমরা কি পেয়েছি কিনা, এফ এর মান আমরা পেয়েছি, আই থিঙ্ক পেয়েছি। এই যে এফ এর মানটা আমরা পেয়েছি, তাহলে এখানে ঠিক এই এফ এর মানটা আমরা বসিয়ে দেব এই পুরো পদটা, এই টোটালটা ধরে, ঠিক আছে। তাহলে এই যে ইন্টিগ্রেশন বাইরে বের করলাম, আর এই এফ এর মানটা এখন আমি বসাই দিচ্ছি, 4 পাই স্কোয়ার ভি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, তারপর কি ছিল, এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, আর এখানে হচ্ছে ডিওয়াই, সেই ডিওয়াই। আশা করছি এতটুকু আপনারা বুঝতে পারছেন, এই ডিওয়াই এই ডিওয়াই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার জন্য কি কাজে লাগবে, আচ্ছা এটা হচ্ছে ধ্রুবক টার্ম না, তো ধ্রুবক টার্মটাকে আমরা এই ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে দিতে পারি, বলা হয়েছে রোর সাথে। তাহলে এখানে আচ্ছা, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসের তো প্লাস হয়ে যায়, তাহলে তার মাইনাসের কোনো কাজ থাকছে না। তাহলে 4 পাই স্কোয়ার ভি স্কোয়ার রো বাই ল্যামডা স্কোয়ার। হ্যাঁ, আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে ওয়াই, আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে ওয়াই, আর এই যে এইটুকু, এই যে এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এইটাকে আমরা কি ধরে নিয়েছিলাম, ওয়াই ধরে নিয়েছিলাম না একদম প্রশ্নের শুরুতে। এইটুকুর পরিবর্তে আমরা এখানে ওয়াই লিখে দিই, এই যে এইটুকু আছে না, এইটুকুর পরিবর্তে আমরা ওয়াই লিখে দিয়েছি, ওয়াই ডি ওয়াই, ঠিক আছে। আচ্ছা, আশা করছি এতটুকু বুঝতে পারছেন। এরপরে আগের লাইনটা লিখে নিই, হ্যাঁ, নাহলে আপনাদের আবার বুঝতে অসুবিধা হবে। 4 না, আপনাদের লেখার দরকার নেই, আমি একই লাইন দুইবার লিখছি, কেননা ওই পাশে লেখা হয়েছে তাই। 0 থেকে ওয়াই, ওয়াই ডি ওয়াই। এখন একটা সূত্র দেখছিলাম যে কি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এর সূত্রটা কি, এর সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তা দেখুন তো এখানে এই সূত্র ফেলানো যায় কিনা, 4 পাই স্কোয়ার ভি স্কোয়ার রো বাই ল্যামডা স্কোয়ার। হ্যাঁ, আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে ওয়াই ডিওয়াই, এখানে এক্স ডিএক্স আছে, এখানে ওয়াই ডিওয়াই, এখানে কোনো কিছু নেই, তার মানে একটা ওয়ান আছে না, অবশ্যই কিন্তু ওয়ান আছে।
তার মানে এখানে হবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এই যে এন প্লাস ওয়ান, এন মানে কি প্রশ্নে যে ওয়ান দেওয়া রয়েছে সেটা সূত্রের ওয়ান, বাই এখানে হচ্ছে এন প্লাস ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান এই, আর এই যে আপার লিমিট এই যে লোয়ার লিমিট। আশা করছি এতটুকু বুঝতে পারছো। এখন এখানে দেখো এই এক আর এক কি দুই হয় না, এই যে নিচে যে দুইটা আছে এটাকে যদি বাইরে বের করে দিই তাহলে এর নিচে চলে আসে না, এটাকে হরে দুই আসে না, তাহলে এই দুইটাকে যদি আমি এই সাইডে দিয়ে দিই ল্যামডা স্কোয়ারের সাথে দিয়ে দিই তাহলে টু ল্যামডা স্কোয়ার হয় না, তাহলে টু আর উপরে ফোর, তাহলে ফোর আর টু, তাহলে এই টু দিয়ে ফোরের কাটলে উপরে টু থেকে যায় না, অর্থাৎ এখানে যে টুটা আছে এই টুটা এই সাইডে দিলাম, নিয়ে চার আর দুই কাটাকাটি চলে গেল, তাহলে চার আর দুই কাটাকাটি যে থাকলো হচ্ছে টু পাই স্কোয়ার ভি স্কোয়ার রো বাই ল্যামডা স্কোয়ার। হ্যাঁ, আর এখানে থাকলো কি ওয়াই স্কোয়ার, এখানে কি থাকলো ওয়াই স্কোয়ার, তো ওয়াই স্কোয়ারে ওয়াই এর মান বসালি তো ওয়াই স্কোয়ারই হয়, অর্থাৎ আপার লিমিট মাইনাস সূত্রের মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট কি জিরো, তাহলে জিরো বসালে তো জিরোই হয়। ঠিক আছে, এই তাহলে এবার আমরা আরও শেষের দিকে চলে এসেছি, টু পাই স্কোয়ার ভি স্কোয়ার রো বাই ল্যামডা স্কোয়ার, আর এই ওয়াই, ওয়াই মানে কি, আচ্ছা ওয়াই মানে হচ্ছে এ সাইন টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, ওয়াই মানে কি এটা না, এ সাইন টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, কিন্তু ওয়াই নেই, এখানে আছে কি ওয়াই স্কোয়ার না, তাহলে এইটাকে আমরা স্কোয়ার করে দিতে হবে, অর্থাৎ এখানে স্কোয়ার করে দিলে এখানে স্কোয়ার করলে টোটালটা স্কোয়ার হয়ে যায় এই, তাহলে এইটাই কিন্তু আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে ইপি, এটা হচ্ছে ইপি, এই যে ইপি দিয়ে তারপরে এই দাগ দিয়ে এইটা, ইপির মানটাও আমরা এখন পেয়ে গেছি। তাহলে এখন লাস্ট মোমেন্টে যেটা করব সেটা জাস্ট কিছুই না, মোট শক্তি, একটু বড় হয়ে গেল ভিডিওটা, কিন্তু এর থেকে শর্টে আসলে করা সম্ভব না সব কিছু বোঝাতে গেলে। ইপি প্লাস ইকে, তাহলে ইপির মানটা এই যে প্রশ্নে পেয়েছি সেটা কি পেয়েছি, টু পাই স্কোয়ার ভি স্কোয়ার রো এ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার সাইন স্কোয়ার টু পাই, একদম দেখে দেখে লিখে দিতে হবে, ভিটি মাইনাস এক্স প্লাস ইকের মান পেয়েছি হচ্ছে টু পাই স্কোয়ার ল্যামডা স্কোয়ার রো এ স্কোয়ার, এখানে একটা ভি স্কোয়ারও ছিল, এ স্কোয়ার ইন্টু কি পেয়েছি কজ স্কোয়ার টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। কী করলাম, জাস্ট ইপির মানটা এবং ইকের মানটা বসিয়ে দিলাম, এই যে এইটা হচ্ছে কিসের মান, ইপির মান, আর ইকের মান কি তার আগের পেজে ছিল, এই যে ইকের মান, জাস্ট দুইটা দেখে দেখে মানটা বসিয়ে দিয়েছি। এখন এই দুইটা পদের মধ্যে কমন যাচ্ছে কি দেখুন তো, এইটা সেম আছে, হ্যাঁ, তাহলে টু পাই স্কোয়ার ভি স্কোয়ার রো এ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, এটা কমন নিলে এখানে কি থাকে দেখুন তো, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, আমরা কিন্তু একটা সূত্র জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটার মান হচ্ছে ওয়ান, তার মানে এর সাথে একটা ওয়ান গুণ দিলে তো ওয়ানই থাকবে, মানে এই দুটো কমন নিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে একবার এইটা লিখতে হবে, সূত্রের প্লাস দিয়ে একবার এইটা লিখতে হবে, তাহলে কি হবে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তা আমরা আর লিখবো না, আমরা একবারেই এখানে লিখে দিয়েছি যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এখন এখানে এই যে একটা কাজ করা যায় অবশ্য এই লাইনে, সেটা হচ্ছে কি এখানে এই যে ভি আছে না, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে ভি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার আছে না, আমি কিন্তু এই বেসিকে বলছিলাম যে এই যে ভি, এই যে ভি ইকুয়াল টু এন ল্যামডা না, তাহলে ভি বাই ল্যামডা যদি থাকে তাহলে কি এন না, এন লেখা যায় না, তাহলে প্রশ্ন আছে ভি স্কোয়ার ল্যামডা স্কোয়ার, তাহলে এখানে কি লেখা যায় এন স্কোয়ার, তাহলে এইটাই কিন্তু আমরা লাস্টে লিখে দিব। দেখো এখানে হচ্ছে টু পাই স্কোয়ার যা আছে তাই থাকলো, আর এখানে হচ্ছে রো এ স্কোয়ার যা আছে তাই থাকলো, তাহলে ভি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার মানে কি, ভি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার মানে কি হচ্ছে এন স্কোয়ার, তাহলে টু পাই স্কোয়ার এন স্কোয়ার রো এ স্কোয়ার, বা এটাকে আর একটু সাজিয়েও যদি কেউ লেখে যে ইকুয়াল টু টু পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো, তাহলে ইতে হচ্ছে এনার্জি, তাহলে লিখতে হবে যে ইহাই নির্ণীয় শক্তির রাশিমালা, ইহাই নির্ণীয়
শক্তির রাশিমালা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আমি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। সহজ ছিল, তো একবার প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পেরে যাবা। তো এই অধ্যায়ের মোটামুটি এই প্রশ্নগুলো করলেই হবে। আরও যদি বেশ কিছু প্রশ্ন থাকে তাহলে তোমরা সেগুলো করে নিবা। এই দুইটা প্রশ্নই বেশ বড় ছিল এবং কঠিন ছিল, আমি দুইটা প্রশ্নই সলভ করে দিয়েছি। এছাড়া কোনো গাণিতিক সমীকরণ উপপাদন এই অধ্যায় থেকে নেইও, আর তোমাদেরও পড়ার প্রয়োজন নেই বলে আমি মনে করছি না, প্রয়োজন নেই বলে মনে করছি। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমরা এখান থেকে একটু পড়ে নিবা, সেটা হচ্ছে স্থির তরঙ্গের বৈশিষ্ট্য। এটা একটা বর্ণনামূলক প্রশ্ন, এটা বোঝার কোনো কিছু নেই, জাস্ট একটু মুখস্থ করে নেবা। স্থির তরঙ্গের বৈশিষ্ট্য, এটা তোমাদের HW থাকলো। তোমরা যারা ক্লাস করছো তারা জাস্ট দাগাই নাও, এটা লিখতে হবে না, জাস্ট তোমার মতো একটু বই থেকে একটু রিডিং দেখে নিবা। এর পরবর্তীতে আমরা চ্যাপ্টার 9 সলিউশন করব। চ্যাপ্টার 9-এ তেমন কোনো প্রশ্ন নেই, একটা দুইটা প্রশ্ন আছে, তো সেটা আমি সলিউশন করে দিব। থ্যাংক ইউ ভিউয়ার্স, স্টে কানেক্টেড।